আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একদিকে শেখ হাসিনা, অন্যদিকে কাঁটাতারের বেড়া। রীতিমতো রাজাকার গোষ্ঠীর ভিতরে ভয় ধরে গেছে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিতের কথা শুনে। তার মানে বুঝতে পারছেন, ওদের ভিতরে এখন ধুকপুক 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 শুরু হয়ে গেছে যে যদি শেখ হাসিনা চলে আসে তাহলে তো ওদের তো বঙ্গোপসাগর ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো, যে বান্দির পুতের নাম সুলেমান খাঁগিরি এতদিন তো দেখাইছে যে হ্যাঁ সুলেমান খাঁ তারা, প্রকৃতপক্ষে যে আসল সুলেমান যখন বাংলাদেশে পা রাখবে তখন এগুলোকে তো খুঁজে পাওয়া যাবে না। এই যে শেখ হাসিনা আসবে আসবে করতেছে, তাতে এবারে দুনিয়ার যে নাটক শুরু হয়, আর বাস্তবে যদি সত্যি এখানে পা দেয় তাহলে বুঝতে পারতেছেন ওদের অবস্থাটা কি হবে। ডাবল ড্রাইভার দিয়ে মুনতাজ খান যাবেন। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট এটাই সত্য। অনেকে গর্তে লুকানো শুরু করবে, অনেকে পালাবে। কেন পালাবে জানেন? কারণ বিশ্ব রাজনীতি এমন একটা জিনিস, এটা রিভার্স হয়, আর শেখ হাসিনার ক্ষেত্রে সেটাই বাস্তবতা। বিশ্ব মঞ্চে এখন শেখ হাসিনার একসেপ্টেন্সি আগের থেকে শতগুণ বেড়ে গেছে। বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টে শেখ হাসিনার অপোজিট যে আর কেউ নাই, এটা এখন দৃশ্যমান। সুতরাং আর বেশি দিন নাই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টা এখন ওপেন সিক্রেট। সহজ একটা বিষয় বলি, বঙ্গবীর কাদের সিদ্দিকী কি বলেছেন? তিনি বলেছেন যে আর কয়েক মাস পর, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, খুব শীঘ্রই আওয়ামী লীগ তার আগের অবস্থানে ফেরত যাবে। এটা বঙ্গবীর কাদের সিদ্দিকীর পর্যবেক্ষণ। এখন তিনি তার পর্যবেক্ষণের জায়গা থেকে যে কমেন্টটা করেছেন, ঠিক তার আগে জননেত্রী শেখ হাসিনাকে বলতে শোনা গেল যে তিনিও 6 মাসের মধ্যে দেশে ফিরছেন। তার মানে কি আন্তর্জাতিক ইঙ্গিত পরিষ্কার হচ্ছে না? অবশ্যই হচ্ছে। নিজের গদি টিকিয়ে রাখার জন্য এখন শেষ মুহূর্তে এসে পাকিস্তানের সাথে হাত মেলাচ্ছে বিএনপি সরকার, নিজের গদি টেকানোর জন্য। পাকিস্তানের সাথে তারা চুক্তিতে আবদ্ধ হচ্ছে, সেই চুক্তির নাম হচ্ছে মাদক বিরোধী চুক্তি। এখন আপনারা একটা সহজ জিনিস আমাকে বুঝান বা কমেন্টে লিখে দেন, পাকিস্তানের সাথে আমাদের তো বর্ডারের কানেকশনই নাই, তাহলে মাদকটা আসবে কোন জায়গা থেকে? তাহলে যদি পাকিস্তান থেকে মাদক আসে, আসবে একমাত্র জাহাজের মাধ্যমে, আর জাহাজের মাধ্যমে যদি মাদক আসে তাহলে বন্দর কর্তৃপক্ষকে ফেস করতে হবে, কাস্টমস কে ফেস করতে হবে, তারপর তো বাংলাদেশে আসার চিন্তা। তাহলে পাকিস্তানের কাস্টমস ফেল, পাকিস্তানের সরকার তারা ফেল, তারা তাদের দেশকে সিকিউর করা বাদ দিয়া তারা বাংলাদেশে কেন আসছে? কারণ বাংলাদেশ শুধু একমাত্র দেশ না যে পাকিস্তানের সাথে সমুদ্র কানেকশন আছে, আরো কয়েকটা দেশের সাথে পাকিস্তানের সমুদ্র কানেকশন আছে। তাহলে অন্যান্য দেশে না যায় বাংলাদেশে কেন? সুতরাং বোঝাই যাচ্ছে পাকিস্তানের সাথে হওয়া মাদক চুক্তি এটা জাস্ট একটা মূলা ঝুলানোর পায়তার। এটা মূলা ঝুলা পাবলিক ওয়েতে বুঝাচ্ছে যে না, বাংলাদেশে পাকিস্তান মাদক বিরোধী অভিযান চালাবে, আর এই মাদক বিরোধী ট্যাগ দিয়া, আর এই মাদক বিরোধী অভিযানের নাম দিয়া এরা কি করবে? প্রকৃতপক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরিবারে হস্তক্ষেপ করবে এবং তাদের বিভিন্ন লক্ষ্যে ভরে পকেটে ইয়াবা দিয়া হলেও জেলে ঢুকাবে, যাতে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সুসংগঠিত হতে না পারে। কিন্তু এবার আর সে সুযোগ থাকছে না। যতই পাকিস্তানের ঘনিষ্ঠ হবে বিএনপি সরকার, ততই তারা মাঠে মারা খায়। কারণ সুতরাং বুঝতেই পারছেন, এখানে আমেরিকা, ইসরায়েল, চায়না, রাশিয়া, এমনকি ইরান এবং ভারত, প্রতিবেশী রাষ্ট্র ভারত তো আছেই, তারা সবাই এখন শেখ হাসিনার পক্ষে নিজেদের অবস্থান প্রকাশ করছে। কারণ তারা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে শেখ হাসিনার বিকল্প নাই। আর এজন্যই তারা এখন বঙ্গবন্ধুর আদর্শকে যেমন সম্মান করে, যেমন শেখ হাসিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে, ঠিক একইভাবে ইন্ডিয়ার মাধ্যমে খেয়াল করে দেখবেন বাংলাদেশের বর্ডারে কাঁটাতার দেওয়ার ব্যবস্থা পুরোপুরি পাকাপোক্ত ভাবে করতেছে। আর এ কারণেই দেখবেন যখন ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী জয়লাভ করলো, ডোনাল্ড ট্রাম্প তাকে উইশ তো করলো, একই সাথে ওই নরেন্দ্র মোদীকে উইশ করে বলে দিল যে ভাই, বাংলা বিজয় করার জন্য তোমাকে ধন্যবাদ। অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজয়ের পেছনে বিজেপির যেমন কূটনৈতিক স্বার্থ আছে, ঠিক একই সাথে এখানে বিশ্ব রাজনীতি অর্থাৎ কূটনৈতিক রাজনীতিও দৃশ্যমান। এখন এই সমন্বয়কদেরকে সরাসরি বিচারের মুখোমুখি করা হবে, যারা কিনা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, যারা কিনা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে নিরাপত্তাহীনতায় ফেলেছে। তাদেরকে যখন দমন করার জন্য জঙ্গিবাদ দমনের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে বিচারের মুখোমুখি করা হবে, তখন স্বভাবতই অধিকাংশ সমন্বয়ক, অধিকাংশ ছাত্র রাজনীতির ধারক বাহকরা যারা এখন বাংলাদেশে ক্যাঙ্গারুর মতো লাফালাফি করতেছে, বান্দরের মতো লাফালাফি করতেছে, তারা তখন পালানোর চেষ্টা করবে। আর সহজে তারা পালাতে পারবে না একমাত্র বঙ্গোপসাগর ছাড়া। কেন পালাতে পারবে না? কারণ এদিক দিয়া ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেড়া দেওয়া হয়ে যাবে। তাদের পালানোর পথ আছে একমাত্র বঙ্গোপসাগর।
তাও যদি পাকিস্তানি দুই একটা জাহাজ তাদেরকে নেয়, কিন্তু আজ পর্যন্ত তো পাকিস্তান এই ধরনের নজির দেখায় নাই যে বাংলাদেশ থেকে রাজাকার নিয়ে যাবে। আর যেগুলোকে নিয়ে গেছে সেগুলোর যে হাল হাকিকত সেটা তো বাংলাদেশে 71-এ আটকে পড়া বাঙালিদের দিকে তাকালেই হবে। এখনো পাকিস্তানে খোঁজ নিলে জানতে পারবেন 71 সালে আটকে পড়া যে সমস্ত বাঙালিরা পাকিস্তানে বসবাস করছে তাদের সেই বস্তির নাম মচ্ছরপট্টি, অর্থাৎ মাছির বাজার। পাকিস্তানিরা বাঙালিদেরকে মচ্ছর অর্থাৎ মাছি হিসেবে ট্রিট করে এবং 71 সালে সেটাই করতো। এখনো সেটার নজির দৃশ্যমান বলে এখনো ওখানকার নাম কিন্তু চেঞ্জ হয় নাই, ওই বস্তির নাম কিন্তু চেঞ্জ হয় নাই। এখনো বাঙালিদেরকে সেই নজরে দেখে বলেই ওই বস্তির নাম কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। এখনো পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের বস্তির নাম মচ্ছরপট্টি। সুতরাং যারা ভাবতেছেন পাকিস্তান আপনাদেরকে নিয়ে যাবে, একে ভালো কিছু করে দিবে, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। দেশদ্রোহীদের কোনো ক্ষমা যেমন বাংলার মাটিতে ভবিষ্যতে হবে না, ঠিক তেমনি পাকিস্তানও যাইচা বাঙালি নামক দেশদ্রোহী ওরফে মচ্ছরদেরকে কখনো পাকিস্তানে নিয়ে যাবে না। যেগুলো নিয়ে গেছে ওগুলোই বাংলাদেশে ফেরত দিতে পারলে তারা বাঁচে, কারণ এদের মস্তিষ্ক শূন্য এবং এদেরকে খুব অল্প পয়সায় মিসলিড করে মিসগাইড করে ব্যবহার করা যায়, যেটা প্রতিটা রাষ্ট্রের জন্যই ক্ষতিকর। তাহলে আজকের ভিডিওতে আমরা কি জানতে পারলাম? বাংলাদেশে বিএনপি সরকারকে টিকিয়ে রাখার জন্য বিএনপি সরকার পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে এবং পাকিস্তানের সাথে হাত মেলানোর পাকিস্তানের সঙ্গে আরেকটা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি করেছে, ঠিক আমেরিকার মতো। কিন্তু এখানে ওই সার্বভৌমত্ব বিরোধী চুক্তির বিষয়বস্তু হচ্ছে মাদক, অর্থাৎ এই মাদক দমন বা মাদক নিয়ন্ত্রণ এই চুক্তি যেটা পাকিস্তানের সঙ্গে বিএনপি সরকার করেছে, সেই মাদক নিয়ন্ত্রণ চুক্তি দিয়া একসাথে 3টা পাখি মারা যাবে। এক, খুব সহজেই সন্ত্রাস দমন এবং মাদক দমনের নাম করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পরিবারদেরকে সাইজ করা যাবে, একই সাথে মুক্তিযোদ্ধা পরিবারদেরকেও সাইজ করা যাবে, যেটা পাকিস্তানের প্রধান এজেন্ডা। ছাত্রলীগ, যুবলীগ এই পরিবারগুলো তো ধ্বংস হবে, একই সাথে মুক্তিযোদ্ধা পরিবারদেরকেও তারা টার্গেটে রাখছে। থার্ড আরেকটা অপশন যেটা থাকবে সেটা হচ্ছে চাইলেই ভারতের পেছনে আঙ্গুল দেওয়া যাবে, অর্থাৎ কাটি করা যাবে। এই ভারতের পেছনে কাটি করার জন্য এই মাদক বিরোধী এই চুক্তিকে ইউজ করবে। আর এখানে কি পাকিস্তান সরাসরি হস্তক্ষেপ করবে? মোটেও না। এই চুক্তির আদলে তারা তথ্য আদান প্রদান করবে, যেটা এই চুক্তির অন্যতম শর্ত। বাংলাদেশের তথ্য তো আমরা ইন্ডিয়ার সাথেই ঠিকঠাক মতো শেয়ার করি না। কেন করি না? কারণ আমার রাষ্ট্রের একটা প্রাইভেসি আছে। ইন্ডিয়া বন্ধু রাষ্ট্র হতে পারে, কিন্তু তার সাথে সকল তথ্য আমি শেয়ার করতে পারি না। সে প্রতিবেশী হতেই পারে, তার সঙ্গে সকল তথ্য আমার শেয়ার করার দরকার নাই, সেটা আমরা করিও না। তাহলে আমরা কেন পাকিস্তানের সাথে তথ্য শেয়ার করব, যেটা এই চুক্তির ভিতর অন্যতম শর্ত হিসেবে জুড়ে দেওয়া হয়েছে? তার মানে বুঝতেই পারছেন এই তথ্য আদান প্রদানের নাম করে তারা মূলত প্রেসক্রিপশন দিবে কিভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পরিবারদেরকে ধ্বংস করা যায়, একই সাথে মুক্তিযুদ্ধপন্থী পরিবারগুলোকে কিভাবে সমাজের সামনে হেয় করা যায়, আর 3 নম্বরে ভারতের পেছনে কিভাবে আঙুল দেওয়া যায়, যাতে খুব সহজে এটা বোঝানো যায় বিশ্ববাসীকে, দেখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ মুক্তিযোদ্ধা পরিবারগুলো ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত এবং সেই মাদক সাপ্লাই দেয় হলো ইন্ডিয়া। খুব সহজ একটা ষড়যন্ত্র। সুতরাং আজকে ভিডিওতে আমরা জানতে পারলাম যে এই যে সার্বভৌমত্ব চুক্তির মাধ্যমে পাকিস্তান মূলত বাংলাদেশ বিরোধী এবং ভারত বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যেখানে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। এটা এখন ওপেন সিক্রেট, দৃশ্যমান। সুতরাং চিন্তার কিছু নাই, জননেত্রী শেখ হাসিনা ফিরছে, বিশ্বমঞ্চে শেখ হাসিনার অবস্থান ফিরছে, একই সাথে এই ধরনের জঙ্গিবাদ গোষ্ঠীকে, উগ্রবাদ গোষ্ঠীকে সন্ত্রাস দমনের আন্তর্জাতিক হিস্সা হিসেবে বিচারের মুখোমুখি করা হবে, সেই ব্যবস্থাও চলছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ বা মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, যদিও তার এই অভিযোগগুলো নেহায়েতই মিথ্যা। এখন প্রিয় দর্শক, আপনারা বলতে পারেন যে যদি মিথ্যা হয়েই থাকে তাহলে এগুলো নিয়ে আলোচনার কি আছে? আলোচনার অবশ্যই আছে। তার এই বক্তব্যগুলো তাৎপর্যপূর্ণ। এই কারণে তাৎপর্যপূর্ণ, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনো কিসের উপরে ভর করে রাজনীতি করছে, তাদের কানেকশনগুলো কোথায় কোথায়, সেই বিষয়গুলো স্পষ্ট হয়ে ওঠে। তিনি কি বলেছেন সেটুকু আগে একটু জানিয়ে রাখি আপনাদের। তিনি বলেছেন যে শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। চিন্তা করে দেখেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে নির্বাচনে কারচুপি করা হয়েছে শুভেন্দুর পক্ষে। মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। মোটা দাগে এই হচ্ছে তার মন্তব্য। এখন যে কারণে বলছিলাম যে এদেশের অধিকাংশ রাজনৈতিক দল এখনো পর্যন্ত কিসের উপর ভর করে
তারা রাজনীতি করছে অথবা তাদের রাজনৈতিক পুঁজিটা কি। আমরা জানি যে কর্নেল ওলি আহমেদ সবশেষ বাংলাদেশে যে নির্বাচন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আগে জামাত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে তিনি নির্বাচন করেছেন এবং শোনা যায় যে বড় ধরনের গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তিনি জামাতের জোটে যোগ দিয়েছিলেন। যাই হোক, সেগুলো নিয়ে তো আলোচনা আছে। এখন তিনি যে বক্তব্য দিয়েছেন সেই জায়গা থেকে প্রথম প্রশ্ন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ জানানোর মতন অনেক কিছু আছে, কিন্তু এই ধরনের বেসামাল কথাবার্তা কেন? শেখ হাসিনা এতটাই শক্তিশালী হয়ে আছেন ভারতে অবস্থান করে বা আশ্রয় নিয়ে যে ভারতের মতন দেশের একটি রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নির্ধারণ করে দেন শেখ হাসিনা, আর শেখ হাসিনা সেই পরামর্শ অনুযায়ী চলেন সেখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে অনেক কিছু মন্তব্য করা যায়, আমরা তো আর বিশেষ বেসামাল অবস্থায় থাকি না, অতএব মন্তব্য করার জায়গা থেকে নিজেকে সামনে রাখতে হচ্ছে। যাই হোক, ভারত বিরোধিতা ছাড়া এদেশের অধিকাংশ রাজনৈতিক দলের এখনো কোনো পুঁজি নেই। আমরা দেখেছি কথিত বিপ্লবী যারা রয়েছেন এনসিপি হয়ে সাবেক ছাত্র সমন্বয়ক, তারা তো ডক্টর ইউনূস সরকারের সময় পুরো 1.5 বছর ভারতের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রাম করে ভারতের 7 সিস্টার্স বিচ্ছিন্ন করে যা ইচ্ছে তারা তাই করেছে। তারা নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে এবং তার একটু আপগ্রেডেড ভার্সন হচ্ছেন এই কর্নেল ওলি আহমেদরা। দ্বিতীয় প্রশ্ন যদি এভাবে উত্থাপন করি যে মমতার জন্য দরদটা কেন উঠছে, তার মানে কি এই যে আমরা যে শুনি বা জানি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদেশের কথিত ইসলামপন্থী মৌলবাদী রাজনৈতিক বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে বা দলের সঙ্গে একটা মারাত্মক কানেকশন ছিল। এদেশের মৌলবাদী শক্তির উত্থানের যে একটি ধারা বা একটা পর্যায়ে আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যোগসাজশ ছিল এবং 24 যে গণঅভ্যুত্থান সেটির পিছনেও মমতার এক ধরনের পার্টিসিপেশন ছিল। তার কারণ পশ্চিমবঙ্গে আমরা দেখেছি মৌলবাদী সংগঠনগুলো যেভাবে একেবারে জ্বালাও পোড়া আন্দোলন শুরু করেছিল শেখ হাসিনার সরকারের পতনের জন্য। বিজেপি মানে নরেন্দ্র মোদীর যে ভারতীয় জনতা পার্টি, সেই দলটির যে হিন্দুত্ববাদী মৌলবাদী রাজনীতি সেটিকে নিশ্চয়ই আমরা সমর্থন করি না, কিন্তু তারা সেসব বিষয় কিছু না বলে মমতার পক্ষে দাঁড়াচ্ছেন। রহস্যটি আসলে কোথায়? এবং বিজেপি সম্পর্কে একটি কথা না বললেই নয় যে আমরা জানি যে বিজেপি হিন্দুত্ব মৌলবাদী সংগঠন, কিন্তু তা তো ভারতের জাতীয়তাবাদে বিশ্বাসী। এদেশে যে মৌলবাদী রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে ইসলামপন্থী, তারা কি বাঙালি জাতীয়তাবাদী বা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী? তারা তো 71কেই স্বীকার করে না। এবং কর্নেল ওলি আহমেদরা এদেশকে জন্ম দিলেও পরবর্তীতে তারা তাদের আদর্শ ধরে রাখতে পারেননি বিশেষ সুবিধাবাদিতার জায়গা থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে তিস্তার পানি চুক্তি প্রায় 1.5 যুগ ধরে আটকে রাখলেন, সে বিষয়ে তো কর্নেল ওলিরা কখনো মুখ খোলেননি, কথা বলেননি। পাকিস্তান ইস্যুতে কি এই কর্নেল ওলি আহমেদরা বা এনসিপি কিংবা জামাত টু শব্দটি করেছে? গত 1.5 বছরে মানে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা যে একের পর এক বাংলাদেশে এসেছেন, কোথায় কোথায় গোপন বৈঠক করেছেন, আঘাত করেছেন, পাকিস্তানি জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যেসব কথিত রাজনৈতিক দলের নেতাদের যোগাযোগ বা সম্পৃক্ততা, তারা যে বাংলাদেশে এসেছেন, আমাদের স্পর্শকাতর বেশ কিছু বাহিনীতে তারা যোগাযোগ বৃদ্ধি করেছেন, সেসব বিষয়ে টু শব্দটি করেছেন? করেননি। এই যে জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে জড়িত অনেকে জেল থেকে বেরিয়ে গেলেন, জামিন পেলেন, তাদের বিষয়ে কোনো কথা বলেছেন? বলেননি। এই যে মার্কিন চুক্তি নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে সারা দেশে, তা নিয়ে এনসিপি, জামাত বা কর্নেল ওলির মতন দলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? বলা তো হয়নি। তাদের একমাত্র পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা। এগুলো মানুষ আর খায় না। এমনকি সাম্প্রতিক সময়ে যে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে
মানবিক দুর্যোগ হামে আক্রান্ত হয়ে সরকারি হিসাব মতে 400-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে সহস্রাধিক মৃত্যু হয়েছে এর মধ্যে। সে বিষয়ে ডক্টর ইউনূস সরকারের প্রতি সামান্যতম প্রশ্ন উত্থাপন করেছেন? করেননি তো। এই হচ্ছে কর্নেল ওলি বা তাদের জোট সঙ্গী জামাত বা এনসিপি, এদের রাজনীতি। এর সঙ্গে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, যদিও কর্নেল ওলি বিষয় নয়, বরং শেখ হাসিনা প্রসঙ্গ। হঠাৎ করে শেখ হাসিনার একটি অডিও বেশ ভাইরাল হয়েছে। তিনি তো নিয়মিত তার নেতাকর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে যুক্ত হন। সেখান থেকে একটি অডিও শুনতে পেলাম। সম্ভবত একদিন আগে তিনি এই বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন। সেই বক্তব্যের একটি অংশে তিনি বলছেন যে মানে নাকে খত দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়বো কাদেরকে, যারা অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে এই গত প্রায় 2 বছরে, তাদের উপরে। বেশ ভালো কথা। তিনি বলছেন যে 6 মাস অপেক্ষা করো, আমি আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসব। সত্যি তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরে আসবেন? বাস্তবতা কি তাই বলে? হতে পারে, অস্বাভাবিক কিছু না। রাজনৈতিক পরিস্থিতি কখন কোন দিকে যায় এটা আমরা নিশ্চিত করে কেউ জানি না। কিন্তু যদি সত্যি এর কথার কথা হয়ে থাকে, তাহলে কি জন্য তৃণমূলের নেতাকর্মীদের মন চাঙ্গা করতে তিনি এই ধরনের মন্তব্য করতেই পারেন, কিছুটা কৌশল অবলম্বন করতেই পারেন। কিন্তু কথা হচ্ছে, এতে কজন নেতাকর্মীর মন চাঙ্গা হয় আমরা জানি না। তবে এটুকু বুঝি, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলার ঝুঁকি নিয়েও গত 1.5 বছরে ছোটখাটো হলেও বিক্ষিপ্ত মিছিল তারা করেছে, বিক্ষিপ্ত কর্মসূচি তারা পালন করেছে। মাঝখান থেকে কি হয়েছে? শত শত হাজার হাজার নেতাকর্মী কারাগারে গেছেন। কিন্তু কারাগারে যাওয়ার পরে কি হয়েছে? তাদের খোঁজ খবর কেউ নেননি। যদি নেতাকর্মীদের মন চাঙ্গা করতে হয়, তাদের যে মামলা মোকদ্দমা, তাদের সেই বিষয়গুলো খোঁজ খবর নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাতে গোনা 2-4 জন ছাড়া কেউ খোঁজ খবর নেন না। লাখ লাখ টাকা দিয়ে জামিন করাতে হচ্ছে, ভিটে মাটি বিক্রি করে অনেকে জামিনের চেষ্টা করছেন, তারপর অনেকে এখনো কারাগারে রয়েছেন। এসব মিষ্টি কথাই নেতাকর্মীদের মনে চিরা ভেজবে না। আরো ভয়ঙ্কর যেটি, যে শেখ পরিবারের, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, হাইব্রিড নেতা কর্মীর সৃষ্টি করেছে, বিভিন্ন দল থেকে যোগ দিয়েছে লেনদেনের মাধ্যমে এবং অঢেল পরিমাণ সম্পদ দেশের বাইরে পাচার করেছেন, তারা বহাল তবিয়াতে আছেন। তারা তো সুখে শান্তিতে মোটামুটি আছেনই, কিন্তু নেতা কর্মীরা যত যা ঝুঁকি ঝামেলা, জীবনের ঝুঁকি নিয়ে সবকিছু করছেন, তাদের খোঁজ খবর কেউ তো নিচ্ছেই না। বরং সেই বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কাউকে কাউকে দেশের বিভিন্ন স্থানে আবার দলের দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে। নেতাকর্মীরা হতাশ। যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ, আবার তাদেরকেই নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে। এসব মানুষদের কারণেই তো এই যে এখন যারা জীবন ঝুঁকি নিচ্ছেন, তারাই তো বঞ্চিত ছিলেন 17 বছর বা 16.5 বছর। টুক করে দেশের মধ্যে ঢুকে পড়ব, কিংবা যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের জয় হয় কিনা সেদিকে খেয়াল রাখো, অথবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এই ধরনের মন্তব্যে আমার মনে হয় নেতাকর্মীদের মনে এক ধরনের উন্নাসিকতা তৈরি হচ্ছে। যদি তবে মন সত্যি সত্যি চাঙ্গা করতে হয়, তাহলে